একটি গুলি শব্দ আর মাত্র এক সেকেন্ড, কিন্তু সেই শব্দে কেঁপে ওঠে পুরা একটা জাতির আত্মা। 2025 সালের 12 ডিসেম্বর ঢাকার পল্টনের ব্যস্ত শহর, আর দিন দুপুরে গুলি করা হয় এক যুব নেতাকে। ছিলেন অনেকের কাছে প্রতিবাদের কণ্ঠ, আবার ছিলেন অনেকের কাছে ক্ষমতার হুমকি। আজকে আমরা কথা বলছি শরীফ উসমান বিন হাদিকে নিয়ে। জুলাই অভ্যুত্থানের একটি পরিচিত মুখ, আর 6 দিন জীবন মৃত্যুর সাথে লড়াই করে আজ 18 ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি আজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, এটা কি শুধুমাত্র একটি হত্যা, নাকি তার পিছনে রয়েছে গভীর এক রাজনৈতিক ষড়যন্ত্র? আর আজকের এই ডকুমেন্টারিতে আমরা এই সকল তথ্যগুলো খোঁজার চেষ্টা করব। শরীফ উসমান বিন হাদি, তিনি সাধারণ মানুষের কাছে পরিচিত ছিলেন উসমান হাদি নামে। আর তিনি জন্মগ্রহণ করেন 1993 সালের 30 জুন জালকাঠি জেলার নলছিনি উপজেলায়। তিনি একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে বেড়ে ওঠেন। আর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান থেকে স্নাতক কমপ্লিট করেন। তিনি পেশায় ছিলেন একজন শিক্ষক, আর পাশাপাশি সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন সরাসরি। আর তার রাজনীতিতে প্রবেশ করে সরাসরি 2024 সালের গণ অভ্যুত্থানের মাধ্যমে। তিনি ঢাকার রামপুর এলাকা তরুণদের সংগঠিত করে আন্দোলনটি গড়ে তোলেন, আর সেখানে তিনি খুব অল্প সময়ে হয়ে ওঠেন আন্দোলনের কেন্দ্রমণি এবং পরিচিত মুখ। আর তিনি পরবর্তীতে গঠন করেন ইনকিলাব মঞ্চ, একটি যুব নেতৃত্বাধীন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন যা দেশ জুড়ে অতি দ্রুত আলোচনায় আসে। 2024 সালের জুলাই অভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক একটি বড় মোড়। আর এটা শুধু ছাত্র আন্দোলন ছিল না, এটা ছিল সাধারণ মানুষ, শ্রমিক, কৃষক, শিক্ষক, রাজনীতিবিদ সবার আন্দোলন। আর উসমান হাদি ছিলেন সেই আন্দোলনের সামনের সারির যোদ্ধা। আর এটি ঢাকা থেকে শুরু করে গ্রাম, জেলা, বিভাগ সব জায়গায় পৌঁছে যায় এবং আন্দোলন ছড়িয়ে যায়। আর এই আন্দোলনের মাধ্যমে প্রাণ হারায় অসংখ্য ছাত্র জনতা এবং সাধারণ মানুষ। তাই উসমান হাদি বলেন যে জুলাই যোদ্ধাদের রক্তের দাগ এখনো মুছে যায়নি। জুলাই শহীদদের রক্তের বিচার না হলে এই দেশ কখনোই আগাবে না। আর ইনকিলাব মঞ্চের মাধ্যমে তিনি আন্দোলনকে সংগঠিত একটি রূপ দেন, যা ধীরে ধীরে একটি জাতীয়তাবাদী এবং ভারত বিরোধী আন্দোলনে পরিণতি হয়। আর উসমান হাদির সবচাইতে বড় অস্ত্র ছিল তার কথা। তিনি সবসময় সোজা সাপটা কথা বলতেন। তিনি কখনোই ঘুরপথে হাঁটেননি এবং তিনি প্রকাশ্যে আওয়ামী লীগে ফ্যাসিস্ট শক্তি বলে আখ্যা দেন। আর তিনি সরাসরি এই দলটিকে সংবিধানে নিষিদ্ধ করার দাবি জানান। আর তিনি ছিলেন ভারতীয় আধিপত্যের সরাসরি কণ্ঠর বিরোধী। কি বিচিত্র মানচিত্র প্রকাশ করে তুলে ধরেন গ্রেটার বাংলাদেশ নিয়ে দেশ বিদেশে চরম আলোচনা সমালোচনা তৈরি হতে দেখা যায়। আর তিনি বাংলার যুব সমাজের কাছে হয়ে ওঠেন এক নির্ভীক কণ্ঠস্বর। আর তার বক্তৃতা অতি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিনিয়ত ভাইরাল হতে থাকে। 2026 সালের নির্বাচনে তিনি ঢাকা 8 আসন থেকে সরাসরি রাজনীতিতে স্বতন্ত্র নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড়িয়ে আলোড়ন সৃষ্টি করেন নতুনভাবে। আর 12 ডিসেম্বর 2025 নির্বাচনী তফসিল ঘোষণার ঠিক পরের দিন পল্টনের বিজয়নগর কালভার্ট রুটে রিকশায় করে যাচ্ছিলেন উসমান হাদি। হঠাৎ একটি মোটরসাইকেল এসে থামে রিকশার সামনে। দুর্বৃত্তরা মুখোশধারী ছিল, আর ঠিক খুব কাছে থেকে একটি বুলেট ছুড়া হয় তাকে ঠিক মাথার মধ্যে দিয়ে। আর সেই সময় রক্তাক্ত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে এভা কেয়ার হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়। আর 6 দিন মৃত্যুর সাথে লড়াই করে 18 ডিসেম্বর তিনি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এবং পুলিশ তদন্তের প্রথম সন্দেহভাজনের নাম উঠে আসে ফয়সল করিম মাসুদের নাম। তিনি ছিলেন একজন সাবেক ছাত্রলীগ নেতা এবং তার সাথে জড়িত আলমগীর শেখ সহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। কিন্তু মূল সন্দেহভাজন ফয়সলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়নি পুলিশ, এবং পুলিশ তদন্তে উঠে আসে ফয়সল নাকি ভারতে পালিয়ে গেছেন। চাঞ্চল্যকর বিষয় হল ফয়সল ছিলেন একসময়ের হাদির ঘনিষ্ঠ একজন লোক। তাই বলা যায় এই হত্যাকাণ্ড কোনো ব্যক্তিগত বিষয় না, এটি রাজনৈতিক একটি চাল। আর ইনকিলাব মঞ্চ দাবি করে এটি পরাজিত ফ্যাসিস্ট শক্তি এবং বিদেশি প্রভাবের ফল। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস উসমান হাদিকে অকুতোভয় যোদ্ধা শহীদ হিসেবে স্বীকৃতি দেন
তবে প্রশ্ন থেকে যে আমরা কি সত্যি জানতে পারবো এই ঘটনার পিছনের রহস্য, আর এই ঘটনার মাধ্যমে বাংলাদেশ ভারতের সম্পর্ক আরও জটিল গড়ে তোলে এবং অ্যান্টি ইন্ডিয়ার আবেগ আরও তীব্র হয়। উসমান হাদি আর এখন বেঁচে নেই, কিন্তু বেঁচে আছে তার সাহস, চিন্তা এবং প্রত্যেকটি জ্বালাময়ী বক্তব্য। আর তিনি যুব রাজনীতিতে নতুন সাহস এনেছিলেন। আর তিনি দেখেছিলেন একজন সাধারণ মানুষ যদি ভয় না পায় তাহলে ইতিহাস পাল্টাতে পারে। জুলাই অভ্যুত্থানের চেতনাকে তিনি শেষ পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলেন। আর নতুন প্রজন্মের কাছে তিনি হয়ে থাকবেন একটি প্রতিবাদের ভাষা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ঢাকা সহ সারা বাংলাদেশে শুরু হয় বিক্ষোভ। রাস্তায় নামে মানুষ, স্লোগানে কাঁপে রাজপথ। কারণ এই মৃত্যু শুধু একজন মানুষের নয়, এই মৃত্যুটি ন্যায়ের, সত্যের এবং বীরত্বের। কিন্তু প্রশ্ন একটাই, এই দেশ কি সত্যি জানতে পারবে, নাকি এইটিও আবার চাপা পড়ে যাবে? তো উসমান হাদির রক্ত একটি বার্তা দিয়ে গেছে, যেখানে অন্যায় থাকবে সেখানে প্রতিবাদ থামবে না। আর এই গল্প শেষ না, এই গল্প এই মাত্র শুরু হলো। আমরা ভিডিওর সেকেন্ড পার্টে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে ডকুমেন্টারি আলোচনা করব, যেখানে সকল ঘটনার ডিটেলস এবং সত্যকে এক্সপ্লোর করা হবে।